আপনাদের আরেকবার বলে রাখি, আজকের এই ক্লাসের শেষে আবার হলো গিয়া আহ আমাদের যে ইয়াটা আছে, ওই যে আপনার হলো গিয়া আহ ম্যাথ ক্লাসটা হবে। সো যদি কেউ জয়েন করতে চান করতে পারেন। আমাদের মেইনলি আজকে যেহেতু আমাদের টাইম কনস্ট্যান্ট অনেক চলে আসছে, যে আপনারা জানেন যে 22 তারিখে ডেট দিয়ে ফেলছে, সো আমাদের টাইম খুব কম আছে। আচ্ছা, তো আমি শুরু করে দিই। আমি এখানে মোস্ট কমন মিস্টেক গুলো বলেছি, এটা এর আগের দিনও আলোচনা করেছি, তাই আজকে খুব বেশি ডিপে যাব না। আমি খুব সারফেস দিয়ে যাচ্ছি, আপনারা একটু বুঝতে হবে। যেমন ধরেন প্রথম হলো লিটারাল ট্রান্সলেশন। লিটারাল ট্রান্সলেশনের একটা প্রবলেম এখানে বলা হয়েছে, যেমন ধরেন যে হি কিক দ্য বাকেট, সে বালতিতে লাথি মেরেছে। এটা হলো গিয়া মানে দেখ মানে কি বলবো, এটা যদি আপনি ডিরেক্ট লাইন বাই লাইন মিনিং করেন, তাহলে এটা তো আসছে এটাই, যে হি কিক দ্য বাকেট মিনস যে সে বালতিতে লাথি মেরেছে। আরেকটা জিনিস ভুল করবে মানুষজন এখানে, সে লাথি মেরেছে বালতিতে, এটা করা যাবে না কিন্তু ভুলও। বেশিরভাগ ক্ষেত্রে এটা যেটা দেখা যায়, লং সেন্টেন্স যখন হয়, যেমন ধরেন যে হি কেম ফ্রম অফিস অ্যান্ড ওয়াজ ভেরি টায়ার্ড। বলেন তো এটার বাংলা কি হবে? সে অফিস থেকে আসলো ও ক্লান্ত হলো, নাকি? আরে, ছিল এরকম কিছু, নেন তো, বলেন এটা ঠিক আছে? আর যদি ঠিক না থাকে তাহলে কি ঠিক হবে সেটা বলেন আপনারা। এটার অ্যাকচুয়াল যদি আপনি চিন্তা করেন, কথা কিন্তু এটাই বুঝাইছে যে সে অফিস থেকে আসছে এবং টায়ার্ড ছিল। তো আপনি যদি লিখতে চান, এটা গুছিয়ে লিখতে হবে এভাবে, সে অফিস থেকে ক্লান্ত অবস্থায় ফিরে এলো। অথবা আপনি বলতে পারেন এটাকে কমপ্লেক্স করে, যখন সে অফিস থেকে এলো তখন সে ক্লান্ত ছিল। এই লাইনটা একদমই লেখা যাবে না, কারণ এটা হলো গিয়া ভুল হয়ে গেছে। কি, অফিসে আসলো ও ক্লান্ত ছিল, এটা মানে এটা হলো আপনি সবচেয়ে দুর্বল ট্রান্সলেশন, বা ধরেন আজকে এই ট্রান্সলেশন লেখা শুরু করেছেন, এটা বুঝাবে। এটা এটা করা যাবে না। কথাটা বুঝে গেছে? ওকে। আর এই হি কিক দা বাকেট, এটা কিক দা বাকেট বলতে এটা একটা হলো গিয়ে ফ্রেজ দ্বারা বোঝানো হয় যে সে মারা গেছে। যেমন ধরেন বাংলায় যদি আপনি কেউ বলে যে অমুকে পটল তুললো, বলতে কি অ্যাকচুয়ালি পটলের খেতে যে পটল তুলেছে, না, অ্যাকচুয়ালি মারা গেছে। তো এই এইগুলো বেসড, মানে আপনাকে কিছু কিছু ট্রান্সলেশনে মানে কি বলবো করার জন্য আপনাকে কিছু ফ্রেজ জানতে হবে, কিছু ধরেন হলো গিয়া আহ বোরাস জানতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে জানতে হতে পারে যে কি রকম বলবো, যে কি ধরনের আর এরকম ওয়ার্ড কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে, এরকম কিছু জিনিস সম্পর্কে আপনার বেশ ভালো একটা আইডিয়া রাখা লাগবে। আচ্ছা, এবার আসি রং টেন্স কনভার্সন। এইটা আমি সবচেয়ে বেশি দেখি, আমি যখন খাতা দেখি সবচেয়ে বেশি দেখি আপনাদের এখানে দিয়ে রেখেছে মনে হচ্ছে এইটা, যে কোন একটা ভুল টেন্সের কনভার্সন করছে। যেমন ধরেন যে হি হ্যাজ ডান ইট, বেশিরভাগই এটা এই উত্তরটা লাগবে, সে এটা করেছিল। বলেন তো করেছিল কেন হবে না? কেউ বলতে পারবেন এটা কেন করেছিল হবে না? মানে আমি তো দেখতেছি না এমন কোনো রিজন যেটা করেছিল হওয়া উচিত না, এরকম তো কিছু দেখতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন কিছু? প্রেজেন্ট পারফেক্ট। হুম, তো সমস্যা কি, ছিল করেছিল? বলেন। হ্যাড থাকলে করেছিল তো। হুম, তাহলে কি হবে হবে বলেন তো, মানে ভুল তো হয় না, তাই না? ও আচ্ছা, হ্যাড থাকলে, ইয়েস, আপনি কথা ঠিকই বলেছেন। ছিল জিনিসটাই পাস্ট, এটা যখন হ্যাজ আছে এটা কোনো সময় ছিল তো যাবে না, এটা করেছে, বর্তমানে থাকতে হবে। করছে যদি বলি তখন সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু করেছে মানে করা হয়ে গেছে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্টে গেছে। কোনোভাবেই ছিল কথাটা পাস্ট কোনো কিছু ছাড়া ইউজ করা যাবে না। ঠিক আছে? হবে, করবে, বে ব এই টাইপের জিনিসগুলো অ্যাড করবো, যেন ফিউচার টেন্স, এই কনভার্সন গুলো মাথা রাখতে হবে। ঠিক আছে?
এই ভুলটা সবচেয়ে বেশি করে মানুষজন, খালি এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্স বানায় ফেলে। এটা করা যাবে না। আচ্ছা, আর ইগনোরিং প্যাসিভ ভয়েস, এটা এটা নিয়ে একটু কথা বলি। দ্য বুক ওয়াজ রিটেন বাই হিম, সে বইটি লিখেছিল। এটা ঠিক আছে, বইটি তার দ্বারা লেখা হয়েছিল। বলেন তো কোনটা সঠিক বেশি? বলেন। রেসপন্স আপনাদেরকে করতে হবে এখানে আসলে। আমার আমার ইনপুট দেওয়ার জায়গা কম, আপনাদের ইনপুট শোনার ইয়া বেশি। বলেন। হ্যাঁ, আক্ষরিক করলে তো পরেরটাই বেশি অ্যাকুরেট শোনা যাচ্ছে। তাইলে বইটি কোনটা তার হবে দ্বারা আপনার লেখা কাছে, হয়েছিল। কোনটা মনে হয়? বলেন, আর আর কার কি মনে হয় যে কোনটা দেওয়া উচিত, সঠিক উত্তর কোনটা হওয়া উচিত? আচ্ছা, আপনার কথা কেটে আসছে, আপনার কথা কেটে আসছে, আমি শুনতে পাই না আপনার কথা। আপনার কথাটা অনেক কেটে আসছে। আচ্ছা, যাই হোক, বিষয় হলো প্যাসিভ ভয়েস আপনাকে কোনোভাবে এরকম হবে না যে প্যাসিভ মানে প্যাসিভ লিখতে হবে, এরকম কিছু নাই। আপনি চাইলে বইটি সে লিখেছিল এটাও হবে, বইটি তার দ্বারা লেখা হয়েছিল এটাও হবে। কিন্তু এখানে আমি যে জিনিসটা মেইনলি বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, আপনি আইডিয়াটা বুঝতে হবে যে কখন মানে তাকে প্যাসিভেই ধরানোর ট্রাই করতেছে। মানে ধরেন যে আপনি কোশ্চেনটা পড়ে বুঝবেন যে হ্যাঁ, মানে কখন তারা চাচ্ছে যে আপনি এই জিনিসটাকে প্যাসিভে নিয়ে আসেন। ঠিক আছে? এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে যে কখন তারা এক্সপেক্ট করতেছে যে আপনি যা বলছেন বা যা লিখছেন সেটা আসলে প্যাসিভের দিকে তারা চাচ্ছে, যে এটা মানে যে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে সে নিজে করছে না, জোর করে করানো হচ্ছে বা করা হচ্ছে এরকম কিছু। এইটা আপনাকে বুঝে আনসার করতে হবে। বাট এটা ছাড়া আপনি প্যাসিভে লিখলেও ঠিক, অ্যাক্টিভে লিখলেও ঠিক, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরেরটায় যাই। প্রিপোজিশন, এটা 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 খুব মানে আপনাকে হলো গিয়ে মাথা রাখতে হবে। এটা আসলে কিরকম বললাম যে হি ইজ গুড ইন ইংলিশ এখানে ইউজ করা হয়েছে। অবভিয়াসলি এখানে ভুল হয়েছে, গুড ইন না, গুড অ্যাট। হ্যাঁ, মাথা রাখবেন প্রিপোজিশন চেঞ্জ হয়ে গেলে আপনার হলো গিয়ে উত্তর সিমিলার। যেমন ধরেন যে লুক আফটার, বলেন তো লুক লুক আফটার বলতে কি বোঝানো হয়? একই রকম দেখতে। তাই না? লুকাটনের দেখাশোনা করে। কেন একই রকম দেখতে না, যে একজন বললো? আপনারা যেটা বুঝাইতে যাচ্ছেন সেটা লুক অ্যালাইক। আর যদি আপনি বলেন লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড মানে খোঁজা, লুক আফটার মানে দেখাশোনা করা। আপনাকে এক একটা প্রিপোজিশনের জন্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাই আপনাকে খুব ভালো করে প্রিপোজিশনটা দেখে রাখতে হবে। আচ্ছা, এবার পোলাইটনেস ও ফর্মালিটি, এটা আমি আসলে এই পুরো জিনিসটা একটা ইয়াতে বলে রাখি। আমি পার্সোনালি প্রেফার করি পুরা সাবজেক্ট, ধরেন যে অনেক জায়গায় বলবে যে ইউ ক্যান ফাইন্ড, ধরেন ইউ ক্যান ফাইন্ড সাচ এভিডেন্স। এটা আপনাকে এভিডেন্স, হ্যাঁ, আপনাকে বললো যে এটা ইউ ক্যান ফাইন্ড সাচ এভিডেন্স, তার মানে কি তুমি এরকম প্রমাণ আরো পাবে, তাই না? এটা তাহলে কি লেখা উচিত আপনাদের মতে? তুমি এমন প্রমাণ আরো পাবে। ভুল লিখেছি কোথাও বলেন তো? এটা কি কোথাও ভুল লেখা হয়েছে? বলেন, এটা কোথাও কি ভুল লেখা হয়েছে আপনাদের মনে হচ্ছে? শেয়ার করেন রে ভাই, আপনাদের ভুল মনে হলেও শেয়ার করেন, না হলেও শেয়ার করেন। একটু চটপট হতে হবে তাড়াতাড়ি, নাহলে আমাদের ক্লাস লেন্দি হয়ে যাবে। এটা কোথাও ভুল নাই, কোনোভাবে এখানে কোনো ভুল নাই, এটা কেউ বলতে পারবে না এটা ভুল।
কিন্তু আচ্ছা, আরেকটা কথা, আমি এখানে চ্যাটে পড়া আমার জন্য একটু টাইম কনজিউমিং, যদি পারেন ইয়াতেই উত্তর করেন। তার বাড়ি যশোর, এটা ইংলিশে কোনটা হবে? আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলছি, এটার আমি অ্যান্সারটা খুঁজতেছিলাম। তুমি এমন প্রমাণ আরো পাবে, এটার উত্তরটা কি আসলে এটাই হবে না? যদি আপনার এরকম, আমি পার্সোনালি এই উত্তরটা এভাবে করতাম যে ইউ ক্যান ফাইন্ড সাচ এভিডেন্স, আমি এটাকে প্যাসিভ করে দিতাম এভাবে, যে এমন প্রমাণ আরো পাওয়া যাবে। এটা হলো, আমি হলে এই কাজটা করতাম, আমি হলে এই কাজটা করতাম। কিন্তু আমি বলতেছি না যে আমারটাই কারেক্ট বা আমি বলছি কারেক্ট। আপনারা এই তুমিটা ব্যবহার করবেন না। তুমির জায়গায় ব্যবহার করবেন কি? আপনি। কখনোই তুমি ব্যবহার করবেন না। ইউ মানে তুমি, আপনি, তুই সবই, কিন্তু আমি প্রেফার করি একটা উত্তর লেখার সময় আপনি দিয়ে উত্তরটা করা। পারলে আমি এরকম করতাম যে এটাকে টোটালি ইগনোর করে দিব, যে কোনো এখানে তুমি বা আপনি দরকারই নাই। হ্যাঁ, এই যে কনফিউজিং, এটার বিষয় আছে সচরাচর। মানে আবার এগুলো আছে বিষয়টা, যেমন আমাকে একটু পানি দাও না দিয়ে আপনি দিন দিবেন আপনার। এটা বললাম যে এটা হলো গিয়ে আপনার পড়ার, আপনি যত বেশি পড়বেন, বই যত বেশি পড়বেন, আপনার লেখনীটা তত বেশি এনরিচড হবে। তো এইগুলো আপনাকে কথা দেখে বুঝতে হবে। যে কেউ বললো প্লিজ ডু দ্য ওয়ার্ক ফর মি, অনুগ্রহ করে আমার জন্য কাজটি করেন। আপনি কখনোই বলতে পারেন না অনুগ্রহ করে আমার জন্য কাজটি করো, এটা বলা যাবে না। এইসব জায়গায় আপনি হলে বেটার। আমি আমি পার্সোনালি এটা প্রেফার করি। আচ্ছা, তারপর কি? মিসপ্লেসিং নেগেটিভ ওয়ার্ড, যেমন ধরেন হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না হয়। এটা তো অবভিয়াসলি না। কিন্তু সে যা, মানে এটা তো আপনার সবাই বুঝতেছেন যে সে যাচ্ছে না, এটা এটা বুঝতেছেন, কিন্তু কখন সে যাচ্ছে না হয় এরকম একটা হবে, এটা আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? যে কখন কোন ওয়ার্ডটার জন্য আপনার নেগেটিভটা প্লেস করবেন আর কখন প্লেস করবেন না। এই জিনিসটা আপনি কিভাবে দেখে বুঝবেন? ওই যে বললাম যে লাইনের প্রথমে ওই লাইনটা না, ওই লাইনের আগের লাইনটা দেখবেন, পরের লাইনটা দেখবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আসলে, মানে সেন্টেন্সটা কোথায় যাচ্ছে। আচ্ছা, আমরা বেশি টাইম চলে যাচ্ছে। আবার এই যে অর্ডার সিনট্যাক্স মাথায় রাখবেন, যে বাংলার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ইংলিশে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলা কিন্তু তা না, বাংলা হলো সাবজেক্ট অবজেক্ট ভার্ব। সো বাংলাতে এটা মেনটেন করবেন। আমি ভাত খাই, আই রাইস ইট না, আই ইট রাইস, এটা মাথা রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ, এইটা এইটা পরীক্ষা হলে খুব বেশি হবে, যে একই ওয়ার্ডের অনেকগুলো মিনিং আছে, আপনাকে মাথা রাখতে হবে যে এটা আসলে কোন মিনিংটা বুঝতেছে। এটা কোনো পক্ষে বোঝা পসিবল না, কারণ একই ওয়ার্ড একই স্পেলিং, আপনি কি করে বুঝবেন যে কোন মিনিংটা বোঝাচ্ছে? কনটেক্সট, এই যে কনটেক্সচুয়াল মিনিং, আপনাকে কনটেক্সচুয়াল মিনিংটা খুঁজলে আপনি বুঝতে পারবেন যে কোন মিনিংটা এরা বোঝানোর ট্রাই করছে। লাস্ট যে ভুলটা করে সেটা হলো আর্টিকেলটাতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, এই যে ধরেন বললো যে দ্য ম্যান বট এ কার। এবার ধরেন এটা অনুবাদটা কি হবে? লোকটি একটি গাড়ি কিনলো, তাই না? এই তো ঠিক আছে তো। এবার আমি বললাম দ্য ম্যান বট দি কার। এবার বলেন তো এটার অনুবাদ কি হবে? খালি একটা কি বললাম, আমি আর্টিকেল বদলিয়েছি। এবার এই দি কারটা কি হয়ে যাবে বলেন? দি, এবার এটা মিনিংটা কি হবে বলেন? বলেন, যা মন চায় বলেন। ভুল হলে তো আমাদের ভেতরে, আর কেউ তো জানছে না। বলেন। দি কার বলতে এখানে একটা নির্দিষ্ট গাড়ি বোঝানো হয়েছে। অবভিয়াসলি দি কার বলতে কোনো একটা নির্দিষ্ট গাড়ি বোঝানো হয়েছে, যেটা ধরেন এই কনটেক্সটে কোথাও আছে। তো এটার অনুবাদ হয়ে যাবে লোকটি ওই গাড়িটি কিনলো। দেখেন, ওই কিন্তু কোথাও ছিলই না, এখানে দি চলে আসলো কিসের জন্য? ওই এই জিনিসটা, বা উদ্দিষ্ট গাড়িটা কিনলো, বা লোকটি সেই, ওই এর জায়গায় সেই গাড়িটা, সেইটা সচরাচর ইউজ করা হয় না, সেই গাড়িটার বদলে ওইটাই বেটার, উদ্দিষ্ট গাড়ি এরকম, মানে এই দিটাতে
কনভারসেশন চেঞ্জ হবে একটা আর্টিকেলের জন্য। আচ্ছা, তো কমন কমন কিছু টিপস দিয়ে রাখি যে আপনাকে খুব বেশি পরিমাণ ইডিয়ম স্ট্রেস পড়তে হবে। ইডিয়ম স্ট্রেস আপনি পড়বেন কেন? আপনার প্রিলিমিনারিতে লাগবে, আপনার রিটেনে লাগবে, আপনার হলো গিয়া ধরেন আপনি জবের আপনার দরকারও নাই, তাও আপনার কিন্তু ইডিয়ম স্ট্রেস লাগবে, কারণ আপনার ইডিয়ম স্ট্রেসের ব্যবহার বলবে যে আপনি ওই সাবজেক্টে কতটা পটু। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সলেট দ্য আইডিয়া নট দ্য ওয়ার্ড, এটা মাথায় রাখবেন যে ওই এটার অনুবাদ করার ওয়েটা কি। আমি ধরেন যে দেখেছি যে আপনারা যদি বিসিএস এর ট্রান্সলেশন যদি কখনো দেখেন, দেখবেন যে এত বড় হয়ে যায় আর এত লম্বা লম্বা লাইন আপনি অনুবাদ করে শেষ করতে পারবেন না। তখন কি করবেন, পড়বেন, পড়ে বুঝবেন যে এটা এই কথা বুঝাতে চেয়েছে, ওইটাই লিখবেন। কোনো সমস্যা নেই, ওয়ার্ড বাই ওয়ার্ড মিললো না, কোনো সমস্যা নেই, অনুবাদ করে পড়বেন, যে মনে হচ্ছে এটাই এটাই বলেছে, এটার মিনিং এটা বোঝানো হচ্ছে, ওটাই লিখে দিবেন। যদি একদম না পারেন, হুম, ট্রাই করবেন অবভিয়াসলি লাইন বাই লাইন মিলানোর, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট না পারলে অনুবাদ জাস্ট যা মনে হয় ওই রকম করে আইডিয়াটা লিখে দেবেন, কোনো সমস্যা নাই। টেন্স রুলস এটা খুব ভালো করে আশা করি সবাই জানেন। আচ্ছা, আর বাংলা নিউজ পেপার একটু পড়তে হবে, আর ইংলিশ ইংলিশ টু বাংলা এডিটোরিয়াল গুলোর জন্য বাংলা নিউজ পেপার, এখানে বাংলা লেখা হয়েছে। আমি সাজেস্ট করি দুইটা নিউজ পেপার, সবাইকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমি সাজেস্ট করি যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এই 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 ভিডিওটার জন্য। আবার আবার একটু বলে রাখি, এই ভিডিওটাও কয়েকদিন পরে ইউটিউবে যাবে, তখন ওগুলোকে মানুষজন বলবে যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বোধহয় আমারে টাকা দিছে। ভাই, কেউ আমার টাকা দেয়নি। এই ভিডিও এই পেপারটা আমার কাছে মনে হয়েছে যে ভোকাবুলারির জন্য এটা মিডিয়াম, মানে খুব ইজিও না খুব হার্ডও না, যেমন ডেইলি স্টার একটু হার্ড হয়ে যায়, আবার ধরেন আপনি ঢাকা ট্রিবিউন পড়বেন ওটা একটু মানে লোয়ার এন্ডে বা এরকম বা একটু ইজিয়ার হয়ে যায়। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আর টিবিএস, এই দুটা মোটামুটি মাঝখানে আসে। তবে এই 5 দিন 6 দিনের জন্য কিছুই পড়বেন না, এগুলো একটাও পড়বেন না, বাদ। জাস্ট করবেন পাস্ট কোশ্চেন, জাস্ট পাস্ট কোশ্চেন করবেন, কিচ্ছু করবেন না এই 5-6 দিন। কোনো নিউজ পেপার দেখবেন না, বলে দিচ্ছি, কোনো নিউজ পেপার দেখবেন না, ঠিক আছে? ওকে, এবার আমি আসি, আমি এগুলো প্রত্যেকটার পরে লেখা হয় নাই আমার, ওই যে কোন সালে এ আসছে। হৃদয়, হ্যালো, কে বলুন? আচ্ছা, আমি আগে বলে রাখি যে আমি এখানে লেখা হয়নি যে কোন কোন সালে আসছে বা কোথায় আসছে, এটা আমার হলো গিয়া ওই লেখা হয়নি, বাট আমরা হলো গিয়া ওই কি বলে আমি জাস্ট লিখে রেখেছি যে এটা এই কোশ্চেন গুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। এগুলো হলো লেটেস্ট কোশ্চেন গুলো সব, ওই যে এই কম্বাইন্ড অফিসারের কোশ্চেন, কোনটা কম্বাইন্ড সিনিয়র অফিসার, এটা আমি এর আগের দিন ডিসকাস করেছিলাম। যারা মানে খেয়াল করেননি, আমাদের বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের ভিডিওটা দেখে নিন। বিআইবিএম লাস্টে যে কয়টা কোশ্চেন করেছে তাদের ভেতর এই জিনিসটা দেখা গেছে। হ্যাঁ, যে এই কোশ্চেন গুলো আপনার হলো গিয়া ওই প্যাসেজ ভিত্তিক না দিয়ে তারা লাইন বাই লাইন দিয়েছে, এবং একটা লাইনের সাথে আরেকটা লাইনের কোনো মিল নেই। যেমন দেখেন, দ্য প্রপোর্শন অফ ওমেন হু হ্যাভ মোবাইল ফাইন্যান্স সার্ভিসেস অ্যাকাউন্টস ডিক্লাইন ওভার দ্য পাস্ট 5 years despite a sharp growth in number of MFS account in the time, indicating a ওয়াইডেনিং জেন্ডার গ্যাপ। পরে এটা এটা কি নিয়ে বললো, এটা এমএফএস নিয়ে বললো, আর এটা আবার কি বলতেছে, অ্যাজ এ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর ইভলভস দ্য মডার্ন ইনভেনশনস দ্য কনসেপ্ট অফ ক্যাশলেস ট্রাভেল ইজ গেইনিং momentum, aligning with the country's move towards the cashless society, offering convenience, security, and efficiency in managing transactions. সিমিলার আছে, বাট এটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আপনি একটার সাথে একটা লাইন কোনোভাবে যুক্ত করার কোনো অপশন নাই। এবার আপনারা বলেন দেখি, এই লাইন এইটার আমি ট্রান্সলেশন কিভাবে করব। আমাকে আইডিয়াটা বলেন যে আপনার আইডিয়াটা এইভাবে হবে, মানে এই পদ্ধতিতে আমি আগাবো, বলেন এটা কি পদ্ধতিতে আগানো উচিত হবে, বলেন। প্রথমে আগে সহজ ভাবে আমি শুরু করি, এখানে সাবজেক্টকে বলেন তো। এখানে সাবজেক্টটা কি বলেন তো, ওমেন না? আচ্ছা, কেটে গেল, এটা কাটিয়ে নিয়ে আমি ইচ্ছা করে, মানে দাগ দিতে যে হয়ে গেল। বলেন সাবজেক্ট কি ওমেন না? কেউ নয় বাকিদের? সাবজেক্ট দ্য প্রপোর্শন অফ ওমেন না? ইয়েস, সাবজেক্টের পুরাটা।
যদি কেউ কোনো বুঝতে ভুল করেন যে সাবজেক্ট কোনটা হবে ও বুঝতে পারতেছেন না, এই WH ওয়ার্ডের আগ পর্যন্ত সাবজেক্ট মাথা রাখবেন, ঠিক আছে? দ্য প্রপোর্শন অফ ওমেন হু হ্যাভ মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। হ্যাঁ, এবার দেখেন আপনাকে এখানে ভেজালটা কোথায় লাগিয়ে দিয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। MFS বলতে বুঝেন কি আপনার MFS জিনিসটা কি? কেউ আমাকে বুঝাতে পারবেন MFS জিনিসটা কি? বিকাশ নগদ এগুলো? হ্যাঁ, বিকাশ নগদ এগুলো। বলেন তো এটা নিয়ে কেন কোশ্চেন করতেছে? দীর্ঘদিন ধরে এই বিকাশ যখন প্রথম লঞ্চ হয় এটা নিয়ে একটা বড় ঝামেলা এটা নিয়ে চলতেছিল যে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা চালু করবে এটার রেগুলেটিং বডি কে হবে? কারণ বাংলাদেশ ব্যাংক শুধু ব্যাংকগুলোকে রেগুলেট করে, এনজিও গুলোকে বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে না। এনজিও প্রচুর টাকা পয়সা নিয়ে হ্যান্ডেল করে। তাহলে এবার কোশ্চেন হলো তাহলে এটাকে কে হ্যান্ডেল করবে? এই জন্যই এই পার্টটা থেকে কোশ্চেন করা হয়েছে, দেখেন, যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা নিয়ে কোশ্চেন। এখন তাহলে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই আমার মিটিং শেষ হয়ে যাবে মানে, এক সেকেন্ড, আমার এটাতে তো কোনো ঝামেলা হয়েছে। আচ্ছা, এটা আমি একটু আগে সরি বলে নিচ্ছি যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। এই মিটিংটা এন্ড হয়ে যাবে দেখাচ্ছে, আমি আবার এই একই লিঙ্কে আবার আমরা জয়েন করব, ঠিক আছে? আমি আগে বলে রাখলাম, কিছুদিন পর হয়তো মিটিংটা ইয়া হয়ে যাবে, এটা হওয়ার কথা ছিল না। যারা এর আগে আমাদের ক্লাস করছেন আশা করি তারা জানেন। যাই হোক, শেষ করে আমি, তো মোবাইল ফাইন্যান্সিয়াল মানে সার্ভিসেস, এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? এক কথায় বলতে পারি, আহ এটা দুইটা ওয়ে আছে। একটা হলো আমি সরাসরি এভাবে বলতে পারি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্র্যাকেটে MFS, এটা বলতে পারি আমি। হ্যাঁ, এটা একটা ওয়ে। আরেকটা আমি যেটা বলতে পারি সেটা আবার একটু বাজে শোনায়, সেটা কি? মোবাইল যদি আমি বলি এখানে ভ্রাম্যমান হতে পারে, বা মোবাইল, এই মোবাইলটা বাংলা, এটা বাংলা কোন ওই ভ্রাম্যমান মোবাইল না, এটা বলতে এই যে নর্মাল মোবাইল আমরা বুঝি সেই মোবাইলটাই বোঝানো হয়েছে। তো এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই মোবাইল ফাইন্যান্সিয়ালের ভেতর আপনি বলতে পারেন মোবাইলের অর্থনৈতিক সেবা, ঠিক আছে? এইখানে যখন আপনি MFS লিখবেন এটা কিন্তু ওই একই ওয়েতে লিখতে হবে, MFS। এই কনসেপ্টটা বোঝা গেছে যে আপনি যে জিনিসটা বাংলা করতে পারছেন না, হয় আপনি পুরাটা যেভাবেই বুঝতেছেন, যেমন ধরেন যে আপনাকে কেউ যদি বলে যে ওই সে এমন কোন একটা নাম যেটা আসলে শুধু ইংরেজিতে আছে, হ্যাঁ, ওইটা যদি আপনি মনে করেন যে আপনি বাংলা করতে পারছেন না, যে অবস্থা আছে ওই অবস্থায় ইংরেজি থেকে ওই লিটারেশন যেটা আছে সেটা করতে পারেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এভাবে লিখে দিতে পারেন, অথবা মোবাইলের অর্থনৈতিক সেবা, এটাও চলবে। আচ্ছা, তাহলে এবার দেখেন আমার সাবজেক্ট কি, যে দ্য প্রপোর্শন অফ ওমেন, তার মানে এটা হলো কি বাংলা করলে কি হয়, মহিলাদের অংশ। অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে না, তার মানে আমাকে আরো কিছু খুঁজতে হবে। হু হ্যাভ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টস, তার মানে কি? আমি এবার বুঝতেছি আমার এইটা থেকে লাইনটা লেখা শুরু করতে হবে। কথাটা বুঝেন কিন্তু, এইটা থেকে আমার লাইনটা লেখা শুরু করতে হবে। অ্যাকাউন্টস ডিক্লাইন ওভার দ্য পাস্ট 5 ইয়ার্স, আমি এই পর্যন্ত এই লাইনটাকে অনুবাদ করব, পরেরটা পরে। তাহলে কি দাঁড়া গেল দেখেন তো, আমি এই যে কোনো একটা আপনি ইউজ করছেন, আমি শর্টকাটের জন্য জাস্ট, আমার এখানে জায়গা নাই এই জন্য আমি লিখতেছি, ধরেন MFS, আমি বাংলায় ইংরেজি লিখে MFS সেবা ব্যবহারকারী কারীদের মধ্যে মহিলাদের অংশগ্রহণ, প্রপোর্শন, অংশগ্রহণ বলতে পারি। আচ্ছা, এটা একটু বলে রাখি, অংশ গত 5 বছরে হ্রাস পেয়েছে। এখন দেখেন, এটা আরো বেটার কি হতো, আমি যদি বলতাম গত 5 বছর, এখান থেকে যদি আমি লেখা শুরু করতাম, গত 5 বছরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইলের অর্থনৈতিক সেবা ব্যবহারকারীদের মধ্যে মোবাইল মহিলাদের অংশগ্রহণ বা
হ্রাস পেয়েছে। ওইটা আরো বেটার হতো যে আমি এই গত 5 বছরেরটা আগে লিখতাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন পরের পার্টটা কি আছে, ডেসপাইট এ শার্প গ্রোথ ইন দ্য নাম্বার অফ এমএফএস অ্যাকাউন্টস ইন দ্যাট টাইম ইন্ডিকেটিং এ ওয়াইডেনিং জেন্ডার গ্যাপ। তার মানে কি, এবার আমি আসি ডেসপাইট এর শার্প গ্রোথ। এবার তাহলে ডেসপাইট এর বাংলা কি, যদিও। এই ডেসপাইট এইটার খালি আমি আক্ষরিক অনুবাদ করলাম, কারণ এটা একটা, আপনারা জানেন যে এটা একটা, এই কি বলে, ওয়ার্ডটা বললাম কনজাংশনের মতো বলতে পারেন, যে এটা হলো গিয়ে মাঝখানে দুটো লাইনকে যুক্ত করেছে এই জন্য যদিও। তার মানে কি দেখাচ্ছে, যদিও কি হচ্ছে লাস্টে গ্রোথ বেড়েছে, বলেছে কি যে ডিসপাইট এ শার্প গ্রোথ ইন দ্য নাম্বার অফ এমএফএস অ্যাকাউন্ট ইন দ্যাট টাইম ইন্ডিকেটিং এ ওয়াইডেনিং জেন্ডার গ্যাপ। যদিও, তাহলে এবার আমি কি বলতে, যদিও কখন, এই যে এই গত 5 বছরে, যদিও এই সময়ের মধ্যে কি এমএফএস অ্যাকাউন্ট, এমএফএস আমি কিন্তু বাংলায় ইংরেজি দেখলাম, আপনারা এইভাবে লিখবেন না, আপনারা লিখবেন এম এফ এস, এভাবে লিখবেন। এটাকে এভাবে লিখতে হবে, কারণ এমএফএস ওয়ার্ডটা এইটাকে কোনোভাবেই, মানে আপনি যে এই পুরো লাইন লিখতে পারবেন না, এটাকে এমএফএস ই লিখতে হবে। যদিও এই সময়ের মধ্যে এমএফএস অ্যাকাউন্ট, এখানে হিসাব বলতে পারেন, এমএফএস হিসাবের সংখ্যা, সংখ্যা কি বলেছে, শার্প গ্রোথ, যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বা আরেকটা বলতে পারেন, সেটা হলো গিয়া আহ লক্ষণীয়ভাবে, অথবা বলতে পারেন যে এরকম, আমি আমি সহজ করে বলি, সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, পেয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার কি দেখেন তো, এবার আমার এই পার্টটা ইন্ডিকেটিং এ ওয়াইডেনিং জেন্ডার গ্যাপ, পেয়েছে তো। এরপর আমি চাইলে এখানে দাড়ি দিতে পারি অথবা কমা দিতে পারি। আমি দাড়ি দিচ্ছি, দাড়িতে আমি কি লিখবো এবার, ইন্ডিকেটিং এ ওয়াইডেনিং জেন্ডার গ্যাপ, তখন আমি বলবো যার ফলে জেন্ডার গ্যাপ, বাংলা কি বলেন তো, লিঙ্গ বৈষম্য, যার ফলে লিঙ্গ বৈষম্য, ওই কিসে লিঙ্গ বৈষম্য, হিসাবের সংখ্যায়, হিসাবের সংখ্যায় লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পেয়েছে। আপনি যদি এই হিসাবের সংখ্যার কথাটা না লেখেন, তাহলে জিনিসটা উল্টো পাল্টা বুঝাবে, যার ফলে লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পেয়েছে। অ্যাকচুয়ালি তো লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পেয়েছে এরকম কোনো কথা বলেনি, বলেছে অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ভেতরে বৃদ্ধি পেয়েছে। কথা বুঝে গেছে? আচ্ছা, আপনারা কনসেপ্টটা বুঝতে পারলেন। আমি কি করলাম, আমি প্রথমে লাইনটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেললাম। আমি এই যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে, ইভেন ধরেন আপনার সিম্পল সেন্টেন্স অনেক বড় হতে পারে, আমি আমার পছন্দ মতো করে ভাগ ভাগ করে নিব, ভাগ ভাগ করে নিলাম। এবার আমি প্রত্যেকটা অংশ ধরে ধরে অনুবাদ করলাম। কথা বোঝা গেছে? এবার আপনাদের কাজ হলো দুইটা। একটা হলো এখন একটা স্ক্রিনশট নেন সবাই, সবাই সবার ফোনে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে এখন এই ধরেন যে আর 4-5 মিনিট পরে, না আমি এক্সাক্ট টাইমটা বলে দিই, আমরা ঠিক 5 মিনিট পরে 45-এ, হ্যাঁ 45-এ আমরা শুরু করব। সবাই এটা স্ক্রিনশট নিয়ে এটার একটা অনুবাদে যে 33, 34, 35 তিনটার অনুবাদ করবেন। অনুবাদ করে আমাদের গ্রুপে সাবমিট করবেন, যে যে গ্রুপে আছেন সেই গ্রুপে, মানে ওই যে 33-এর উত্তরটা 33 লিখে অ্যান্সার করবেন, 34 উত্তরটা 34 লিখে অ্যান্সার করবেন, 35-এর উত্তরটা 35 লিখে অ্যান্সার করবেন, করে যে যে গ্রুপে আছেন অ্যান্সারটা আপলোড করেন এখনই। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি তো এভাবে একটা আন্দাজে লিখলাম যে গত বছরের এমএফএস সেবা ব্যবহারকারীদের মধ্যে মহিলাদের অংশ হ্রাস পেয়েছে, যদিও এই সময়ের মধ্যে এমএফএস হিসাবের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যার ফলে হিসাবের সংখ্যায় লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এবার দেখি আমরা যে ধরেন, এবার এটা ধরেন আমি করেছি, আমি তো একটা সাধারণ মানুষ হিসেবে করলাম। এখন আপনি যখন এটা করবেন, ধরেন কোন একজন প্রফেশনাল কেউ হয়তো এর একটা ট্রান্সলেশন সলিউশনে দিয়ে রাখবে। সলিউশনটা দেখতে কেমন হবে দেখেন, এই যে গত 5 বছরে মোবাইল আর্থিক সেবার হিসাব সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বাড়লেও নারীদের হিসাবের অনুপাত কমছে, যা লিঙ্গ বৈষম্যের নির্দেশক। আচ্ছা, এবার বলে রাখি, দেখেন তো কারটা বেটার, আমি 3টা লাইনে করেছি এটা বেটার নাকি ইনি এক লাইনে করেছে এটা বেটার, বলেন তো।
তিনটা লাইনে করা বেটার নাকি একটা লাইনে করা করা বেটার? কেউ বলতে পারবেন? এক লাইনে। বেটার হলো দুটাই। আপনি যদি এক লাইনে করতে পারেন সেটাও ঠিক আছে, যদি দুই লাইনে তিন লাইনে করতে পারেন সেটাও ঠিক আছে। কিন্তু এক লাইনে করতে যে, যেমন এই লাইনটা তার সে লিখেছে বেশ কিছুক্ষণ হিসাব নিকাশ করে ঠান্ডা মাথায়। আর পরীক্ষার হলে আপনি ওই সিচুয়েশন নাও থাকতে পারেন, যদি আপনি ওরকম লিখতে না পারেন লিখবেন না। আপনি তিন লাইনে লিখলেও কোনো সমস্যা নেই, চার লাইনে লিখলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার সুযোগ মতো লিখবেন। মিনিং সেম থাকলেই হয়েছে, মিনিং উল্টাপাল্টা হয়ে গেলে বাদ। যেমন আমি যদি লাস্টেটাতে আসি দেখি, লাস্টেটাতে কি বলেছে দেখেন, neglect and over exploitation of forest can lead to land disputes that can spill across borders and impact communities, particularly those of the indigenous people in our region. আচ্ছা, ওকে। এবার তাহলে চিন্তা করি, এবার আমরা ছোট ছোট করে আবার ভাগ করি, যেভাবে বললাম যে নেগলেক্ট অ্যান্ড ওভার এক্সপ্লয়টেশন অফ ফরেস্ট, এটা এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট, এটা কিন্তু আপনি ভাগ করতে পারবেন না, এটা পুরোটাই হলো একটা সাবজেক্ট। ওভার এক্সপ্লয়টেশন, নেগলেক্ট অ্যান্ড ওভার এক্সপ্লয়টেশন অফ ফরেস্ট পুরোটা হলো সাবজেক্ট, ক্যান লিড টু ল্যান্ড ডিসপিউট দ্যাট ক্যান, এইখানে আপনি একটা ভাগ করতে ক্যান লিড টু ল্যান্ড ডিসপিউট দ্যাট ক্যান স্পিল অ্যাক্রস বর্ডার অ্যান্ড ইম্প্যাক্ট কমিউনিটিস, এই পর্যন্ত একটা ভাগ করতে পারেন, পার্টিকুলারলি দোজ টু দ্য ইন্ডিজিনাস পিপল ইন আওয়ার রিজন। এখন আপনি চাইলে এক লাইনেও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি এটাকে তিন লাইনেই করব। দেখেন এটা কিরকম হয়, যেমন দেখেন যে তাহলে কি আসতেছে যে নেগলেক্ট, নেগলেক্ট অর্থ আমি কি বলতে পারি বলেন তো? নেগলেক্ট হিসেবে আমি বলতে পারি যে নেগলেক্ট মানে হলো অবহেলা। অবমাননা হ্যাঁ, বলা যেতে পারে। কিসের অবহেলা এবং অব ওভার এক্সপ্লয়টেশন। ওভার এক্সপ্লয়টেশন মানে কি? মাত্রাতিরিক্ত। আচ্ছা, মাত্রাতিরিক্ত কি করছি আমি? এক্সপ্লয়টেশন অফ ফরেস্ট, ফরেস্টের উপর এক্সপ্লয়েট করা মানে কি? বন উজাড় করা। আচ্ছা, তাহলে আমি বলতে পারি অবহেলা এবং বনের উচ্ছেদকরণ। হ্যাঁ, বন নিধন করা। উজাড়িকরণ, উচ্ছেদকরণ, এটাকে বন, বনভূমি হ্রাস এরকম আপনি বলতে পারেন। তা আমি যদি বলি, সহজ কথা বলি, বনের প্রতি, বনের অবহেলা এবং ওভার এক্সপ্লয়টেশন মানে কি? ধরেন মাত্রাতিরিক্ত, এক্সপ্লয়টেশন অফ, মাত্রাতিরিক্ত বনভূমি উজাড়, এরকম বলতে পারেন। বন, বনভূমি উজাড় করার ফলে, ল্যান্ড ডিসপিউট বলতে বলা হয় জমি জমা বা ভূমি বিষয়ক বিরোধ, ফলে ভূমি বিরোধের কি, ক্যান লিড টু হচ্ছে, তাহলে বিরোধের সৃষ্টি হয়, সৃষ্টি হয়। আচ্ছা, দ্যাট ক্যান স্পিল অ্যাক্রস বর্ডার অ্যান্ড ইম্প্যাক্ট কমিউনিটিস, এটা সম্পর্কে আমি কি বলতে পারি? এটা এর বর্ডার বলতে কি, আমি হলো বলতে পারি না যে সীমানা, হুম, সৃষ্টি হয় বা সূত্রপাত হয়, যা কি করতে পারে, যা বর্ডার বা সীমানাযুক্ত, কি বলবো, সীমানাবর্তী এলাকা এবং কি বলবো, ইম্প্যাক্ট কমিউনিটিস, সীমানাবর্তী এলাকা এবং অন্যান্য কমিউনিটিতে এফেক্ট ফেলে। এফেক্ট ফেলে বলতে আমি কি বলতে পারি? এফেক্ট ফেলে বলতে আমরা বলতে পারি যে হলো গিয়া কিরকম বলতে পারি, এফেক্ট ফেলা বাংলা কি বলতে পারি, একটা ভালো বাংলা বলেন তো, মাথা আসতেছে না এই মুহূর্তে। প্রভাব ফেলতে পারে, যা প্রভাব, প্রভাব। বিভিন্ন সম্প্রদায় ও সীমা, সরি, সীমানায়, সীমানাবর্তী এলাকায় প্রভাব ফেলে, প্রভাব ফেলে বা প্রভাব বিস্তার করে, না বিস্তার নেই, এখানে ফেলে হবে, প্রভাব ফেলে, particularly those of the indigenous people in our region, বিশেষত, যা বিশেষত আমাদের, ইন্ডিজিনাস পিপল বলতে আমরা কাদেরকে বুঝাই?
ইন্ডিজিনাস ইন্ডিজিনাস পিপল স্থানীয় বলতে মানুষ আমরা বা আমাদের দেশে দেশে আদিবাসী বলতে পারি, দেশে যারা। বা স্থানীয় জনবসতি বলতে পারি, যা আমাদের স্থানীয় জনবসতিকে কি করে, প্রভাবিত করে। ওকে, এটা আমি আমার মতো ধরেন যে অনেকদিন পর লিখলাম, আমি আমার মতো বললাম যে বনের অবহেলা এবং মাত্রাতিরিক্ত বনভূমি উজাড় করার ফলে ভূমি বিরোধের সৃষ্টি হয় দাঁড়ি, যা বিভিন্ন সম্প্রদায় ও সীমানাবর্তী এলাকায়ও প্রভাব ফেলে, বিশেষত আমাদের স্থানীয় জনবসতিকে প্রভাবিত করে। এবার চলেন দেখি এটার অ্যান্সার কি লিখেছে। এটা বলেছে বনের প্রতি অবহেলা কই, এই যেখানে, সরি, বনের প্রতি অবহেলা ও মাত্রাতিরিক্ত বন উজাড়িকরণ ভূমি বিরোধের সূত্র করতে পারে। এটা সূত্র করতে পারে কথাটা ভুল, মানে সূত্রপাত সূত্রপাত করতে পারে, যা পরবর্তী সীমানাবর্তী অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে এবং যা বিশেষ করে দেশীয় সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলতে পারে। এই যে দেখেন, এই লাইনটা আপনি এরকম কিন্তু দেখেন, এই লাইনটা যখন সলিড একটা লাইন ছিল, এটা কিন্তু এই যেখানে এই যে উত্তরটা এখানে নেওয়া, সেখানে কিন্তু সলিড এক লাইন বানাতে পারেনি। এইটার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি ডাবল লাইন করে ফেলেন, ডাবল লাইন করেন, ট্রিপল লাইন করেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আমারটা এরকমই হয়েছে, মনের প্রতি অবহেলা ও মাত্রাতিরিক্ত উজাড়িকরণ ভূমি বিরোধে সূত্রপাত করতে পারে, যা সীমানাবর্তী অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে, যা বিশেষ করে দেশীয় সব প্রভাব ফেলতে পারে। এরকম অবস্থা হলে আপনি একাধিক লাইন বানিয়ে ফেলবেন। আমার কি কনসেপ্টটা বুঝাতে পেরেছি আমি? আশা করি কনসেপ্টটা বুঝাতে পেরেছি। এবার আমি হলো গিয়ে পরের পরের কোশ্চেনে চলে যাই। এইটুকুর ভেতর কারো কোনো কোশ্চেন আছে নাকি একটু বলতে পেরেছে কেউ? কমেন্টে লিখলে তো একটু সমস্যা, মেসেজটা দেখা একটু টাফ হয়ে দাঁড়ায়। বননিধান, হ্যাঁ বননিধান, ঠিক আছে, বননিধান, এই কথাটা আমার মাথায় আসতেছিল না। বন উজাড় করণ, এটা মাথায় আসছে, একটা নিধানটাও সুন্দর। এই যে এটা হলো কথা, তাহলে আমি যে কোনো বলতেছিলাম যে আপনি তাইলে একটা উত্তর দেওয়া আছে, আপনার কাছে একটা কোশ্চেন দেওয়া আছে, আপনি কি করে ধরেন যে একটা কোশ্চেন দেখে একটা উত্তরকে আপনি সিলেক্ট করেন, বা কিভাবে আপনারা ধরেন যে আপনাকে যদি বলি যে হ্যাঁ আপনি এখন একটা উত্তর করেন, তখন আপনি কি করে এটা করবেন? এটা একটা ভালো ওয়ে হলো, আপনি যখন এই উত্তরটা চেক করবেন তখন আপনি দেখবেন যে আপনি কোন ওয়ার্ডটা ইউজ করেছেন যেটা একটু বেটার আরেকজনেরটাতে শোনাচ্ছে। যেমন ধরেন যে বননিধান ওয়ার্ডটা বন উজাড়করণের চেয়ে বেটার শোনাচ্ছে, ওকে আপনি ওইটা ইউজ করলেন। তারপর ধরেন যে আমি লিখলাম কি, আমি লিখলাম হলো গিয়া স্থানীয় সম্প্রদায়, এখানে বলছে দেশীয় সম্প্রদায়, আপনার কাছে যদি মনে হয় যে এটা বেটার আপনি এটা নিলেন, এভাবে করে। ঠিক আছে, কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এইটা আপনাদের সবার জন্য HW, আমি যেহেতু পিডিএফটা দিয়ে দেবো, আপনারা সবাই ট্রাই করবেন। পরেরটাতে উত্তর দেওয়া আছে, উত্তর না দেখে করার ট্রাই করতে হবে। সেম, এগুলো সব পাস্ট কোশ্চেন। আপনাদেরকে আবার বলে রাখি, বিআইবিএম যে লাস্টে যে কোশ্চেন গুলো, সরি কি বলে, এক্সাম গুলো নিয়েছে বিআইবিএম, সে বিআইবিএম এক্সাম গুলোতে এরকম ছোট ছোট করে লাইন দিয়ে দিয়ে উত্তর করাটা প্রেফার করেছে। তো আমরা এই কারণে দেখা যাচ্ছে যে বিআইবিএম এর এই কোশ্চেন গুলোতে যে যে ছোট ছোট করে এক একটা লাইন দেওয়া এবং লাইনগুলোকে আপনার ট্রান্সলেশন বেশি এসেছে। আমরা এটা নিয়ে মানে এটা আপাতত করছি না, আমরা আবার চলে যাচ্ছি একটা আহ ট্রান্সলেশনে। এটা হলো গিয়ে প্যাসেজ ভিত্তিক। দেখেন প্রথম লাইনটা দেখেন, এটা কিন্তু পুরো একটা প্যাসেজ, একটা প্যাসেজ একটা ট্রান্সলেশন, তার মানে আপনি এত দূর করলে একটাতে মানে ওভারঅল মার্ক পাবেন, একটা লাইন বাই লাইন আপনি মার্ক পাবেন না। দেখেন প্রথম লাইনটা কি ছিল, ব্যাংকিং ইজ এ হাইলি রেগুলেটেড অ্যান্ড সেন্সিটিভ ইন্ডাস্ট্রি হোয়ার দ্য লিডারশিপ অ্যাপ্রোচ শুড বি সিন ডিফারেন্টলি। খুবই স্বাভাবিক এখানে, মানে কি বলে, সাবজেক্ট ব্যাংকিং ইজ এ হাইলি রেগুলেটেড অ্যান্ড সেন্সিটিভ ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সম্পর্কে কি বলছে, ইজ এ হাইলি রেগুলেটেড অ্যান্ড সেন্সিটিভ ইন্ডাস্ট্রি হোয়ার দ্য লিডারশিপ অ্যাপ্রোচ শুড বি সিন ডিফারেন্টলি। আচ্ছা, এইবার দেখেন এই লাইনটাকে আপনি কি এক লাইন আনলেও আনতে পারেন, অথবা আপনি যদি চান যে না এটাকে অর্ধেক করে নেবেন, এইখান থেকে করতে পারেন। আমি দেখি দুটোই একবার ট্রাই করে দেখি কি লেখা হচ্ছে। ব্যাংকিং, ব্যাংকিং এর বাংলা আলাদা কিছু নেই, ব্যাংকিং এর বাংলা ব্যাংকিং। হ্যাঁ, তাহলে আমি কি বলবো, কে, ও মিনা, একটু একটু এক সেকেন্ড। আচ্ছা,
তো তাহলে কি দাঁড়ালো? ব্যাংকিং, ব্যাংকিংটা হলো এখানে ভার্ব, সরি সাবজেক্ট। তাহলে এবার আমার কি আসলো? ব্যাংকিং ইজ এ হাইলি রেগুলেটেড অ্যান্ড সেন্সিটিভ ইন্ডাস্ট্রি। তাহলে আমি পুরো লাইনটা কিরকম হতে পারে? যে ব্যাংকিং একটি হাইলি রেগুলেটেড মানে কি বলেন তো? বলেন, হাইলি রেগুলেটেড মানে কি হতে পারে? হাইলি মানে তো অত্যন্ত, আর রেগুলেটেড মানে হলো নিয়ন্ত্রিত বলা যায়, অত্যন্ত নিয়ন্ত্রিত বলা যেতে পারে। উচ্চমাত্রায় নিয়ন্ত্রিত। অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সেন্সিটিভ ইন্ডাস্ট্রি মানে কি? সংবেদনশীল। সংবেদনশীল ইন্ডাস্ট্রি মানে আপনারা জানেন শিল্প। শিল্প। এবার আমি এটাকে এক লাইনে নিয়ে যেতে চাচ্ছি, যেখানে, আচ্ছা লিডারশিপের ইংরেজি কি বলেন তো, সরি বাংলা কি বলেন তো? নেতৃত্ব। যেখানে নেতৃত্বকে ভিন্ন আঙ্গিকে, আঙ্গিকে শুড বি সিন, দেখা হয় না দেখা প্রয়োজন। বলেন তো, দেখা পরিণত হয় হয়। না দেখা প্রয়োজন? দেখা প্রয়োজন, কারণ কি শুড বি সিন ডিফারেন্টলি, বা শুড বি লিডারশিপ অ্যাপ্রোচ, মানে এটাকে আমি কি বলবো, নেতৃত্বের পদ্ধতি বলতে পারতাম। তো যে নেতৃত্বের পদ্ধতি না বলে নেতৃত্বকে আমি বলতে পারি। বললাম না সবকিছু লাইন বাই লাইন হওয়া উচিত না। এবার আমি এখানে একটা কথা বলি, অনেকে দেখবেন যে আপনাদেরকে বলবে যে লাইন বাই লাইন মিনিং হওয়াটা ইম্পর্টেন্ট। এই লাইনটার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। দেখেন, আপনারা এখানে যে কজন আছে আমাকে বলেন তো, এটা শিল্প কিন্তু এর পটা এখানে আছে আছে। এই পার্টটা, এই পার্টটা কোনোভাবে আপনি লাইন বাই লাইন মিনিং বের করা ছাড়া অন্য কোনো ওয়ে থেকে আপনি মিলাতে পারবেন? এটা আপনাকে এক্সাক্ট লাইন বাই লাইনই আনতে হবে। সব যে আপনার ভাবার্থ মিলবে তা না, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই কি বলে বাক্যার্থ মিলাতে হবে। ঠিক আছে? আচ্ছা, টু গাইড ব্যাংকিং ইন্ডাস্ট্রি, কই 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 আমার কারসর, এই যে, টু গাইড ব্যাংকিং ইন্ডাস্ট্রি ব্যাংক বোর্ডস অ্যান্ড টপ এক্সিকিউটিভ মাস্ট পারফর্ম while complying the stringent regulations. Stringent বলতে কি বুঝায় বলেন তো? সেটা কঠোর, কঠোর রেগুলেশন বলতে ওই যে ওই বিধিমালা বা বিধান মেনে চলতে হবে, হ্যাঁ। তাহলে কি বলতেছে? টু গাইড ব্যাংকিং ইন্ডাস্ট্রি ব্যাংক বোর্ড অ্যান্ড টপ এক্সিকিউটিভ মাস্ট পারফর্ম। তাহলে এবার কি, তাহলে আমার সাবজেক্টটা কি? ব্যাংক বোর্ড অ্যান্ড টপ এক্সিকিউটিভ। ব্যাংক বোর্ড বলতে বাংলা হবে ব্যাংক বোর্ড, মানে বাংলাটাও এটাই আসবে, টপ এক্সিকিউটিভ এটা আমি বলতে পারি উচ্চ পদস্থ কর্মকর্তা। ব্যাংক বোর্ড ও উচ্চ পদস্থ কর্মকর্তা এদেরকে কি করতে বলেছে? মাস্ট পারফর্ম, কি জন্য পারফর্ম? টু গাইড ব্যাংকিং, তাই না? তাহলে আমি এটাকে কিভাবে বলতে পারি? এভাবে বলতে পারি না, দেখেন তো, যে ব্যাংকিং শিল্পকে, এবার ব্যাংকিংটা বারবার বলবো না, এবার বলবো এই শিল্পকে, এই শিল্পকে আমি কি বলতে পারি? যে গাইড করার বাংলা কি বলতে পারি? এই শিল্পকে দিক নির্দেশনা, গাইড বাংলা বলতে পারি দিক নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়ার জন্য, জন্য কি বলবো? ব্যাংক বোর্ড, ব্যাংক বোর্ড এবং টপ এক্সিকিউটিভ মানে উচ্চ পদস্থ কর্মকর্তা, কর্মকর্তাদের কি করতে হবে? পারফর্ম উইথ কমপ্লাইং উইথ স্ট্রিনজেন্ট রেগুলেশন। উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর বিধি মেনে কার্য সম্পাদন করতে হবে। এখানে দুটো জিনিস বলে রাখি, কার্য সম্পাদন করতে হবে, এটা একটু শুনে
কিছুটা মনে হচ্ছে না আপনাদের কারো কাছে যে সাধু চলিত মিক্স হয়ে গেল এরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে কি একটু বলেন তো? কই কেউ বলে না কেন? আপনাদেরকে কি মনে হয় যে এটা সাধু চরিত মিক্স মনে হচ্ছে না? জি ভাইয়া, মনে হচ্ছে সম্পাদে চলিত আচ্ছা, হতো। এখানে বিষয়টা মাথায় রাখবেন যে এখানে আমি বলতে পারি মিডি মিলে কাজ করতে হবে। তো কাজ করতে হবে এই জিনিসটা আসলে খুব বাজে শোনায়। বাজে শোনায় বলতে নট লিটারালি, বাট মানে ধরেন যে আমি এটাকে আরো সুন্দরভাবে বলার জন্য এখানে কার্য সম্পাদন করতে হবে এই ওয়ার্ডটা ইউজ করলাম। ঠিক আছে? আপনার এরকম মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখবেন যে হলো গিয়া ওই ইচ্ছা করে আমরা হলো গিয়া ওই ওয়ার্ড ইউজ করতেছি যেগুলো হলো গিয়া সাধুর মতো শোনাচ্ছে। কিছু করার নেই, কারণ আমাদের তো ধরেন যে দিন শেষে লেখাটা সুন্দর হতে হবে, তাই না? আচ্ছা, of all the businesses, commercial banking became very sensitive and turbulent in the changing, unpredictable business cycles. আচ্ছা, কোনটা সেন্সিটিভ হয়ে গেছে? কমার্শিয়াল ব্যাংকিং সাবজেক্ট এইটা। তাহলে কি বলছে? অফ অল দ্য বিজনেস। হ্যাঁ, তার মানে বাকি ব্যবসাগুলোর মধ্যে কমার্শিয়াল ব্যাংকিং এই জিনিসটা বিকেম ভেরি সেন্সিটিভ অ্যান্ড টার্বুলেন্ট। টার্বুলেন্ট মানে কেউ বলতে পারবেন টার্বুলেন্ট মানে কি? Turbulent। বলেন টার্বুলেন্ট মানে কি? মানে যে আহ, আহ, চাকরি গতি সম্পন্ন এরকম চলতে আছে এরকম কিছু। টার্বুলেন্ট মানে আপনি বলতে পারেন অস্থিতিশীল, অশান্ত। অস্থিতিশীল ওয়ার্ডটা বেশি ভালো যাচ্ছে। টার্বুলেন্ট ইন দা চেঞ্জিং আনপ্রেডিক্টেবল বিজনেস সাইকেল। আনপ্রেডিক্টেবল মানে প্রেডিকশন করা মানে কি? মানে প্রেডিকশন করা মানে আমি এটা বলতে পারি যে হলো গিয়া ওই অনুমান। প্রত্যাশিত ব্যবসা চক্র। প্রেডিক্টেবল বিজনেস সাইকেল। তাহলে আনপ্রেডিক্টেবল বলতে আমাকে বুঝতে হবে অপ্রত্যাশিত ব্যবসা চক্র, এরকম কিছু বোঝাতে হবে। হ্যাঁ, আনপ্রেডিক্টেবল বিজনেস সাইকেল। ওকে, তাহলে আমি এটা কিভাবে বলতে পারি? বলতে পারি বাকি ব্যবসাগুলোর মধ্যে মধ্যে কি বলতে পারি? মধ্যে কমার্শিয়াল ব্যাংকিং, এটার বাংলা কি হতে পারে বলেন তো? বাণিজ্যিক ব্যাংকিং হতে পারে। বাণিজ্যিক আপনি ব্যাংক। যদি বাণিজ্যিক বাণিজ্যিক ব্যাংকিং নাও আর্থিক দেন, ব্যবস্থা। কমার্শিয়াল ব্যাংকিং বাংলা লেখেন তাও চলবে। আমি বাণিজ্যিক ব্যাংকিংটাকে নিচ্ছি, বাণিজ্যিক। কারণ এটা একটা নাম, কমার্শিয়াল ব্যাংকিং এটা একটা নাম। ব্যাংকিং অনেক সংবেদনশীল, সেন্সিটিভ মানে সংবেদনশীল ও সরি অস্থিতিশীল হয়ে পড়েছে। এবার আছে আনপ্রেডিক্টেবল বিজনেস সাইকেল। কখন হয়ে পড়েছে এই অপ্রত্যাশিত কি ব্যবসা চক্রে আবার জিনিসটা খেয়াল করে দেখেন যে অফ অল দ্য বিজনেসেস, তার মানে কি বাকি ব্যবসাগুলোর মধ্যে বাণিজ্যিক ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংকিং, আপনি এটা বাণিজ্যিক না লিখে আপনি কমার্শিয়াল লিখতে পারতেন। কমার্শিয়াল ব্যাংকিং হ্যাভ বিকাম, এটা আসলে হ্যাভটা নাই বাট বিকেম। ওকে, জাস্ট আপনার পাস্ট ফর্মে লিখেছে। তার মানে কি যে বাণিজ্যিক ব্যাংকিং অনেক সংবেদনশীল ও অস্থিতিশীল হয়ে পড়েছে কি ইন দা চেঞ্জিং আনপ্রেডিক্টেবল বিজনেস সাইকেল, এই অপ্রত্যাশিত ব্যবসা চক্রে। আপনি আরো বেটার কি করে করতে পারেন?
এই লাইনটাকে এইখানে নিয়ে যেতে পারেন। কিরকম? বাকি ব্যবসাগুলোর মধ্যে এই অপ্রত্যাশিত ব্যবসা চক্রে বাণিজ্যিক ব্যাংকিং অনেক সংবেদনশীল ও অস্থিতিশীল হয়ে পড়েছে। আপনি এভাবে লিখতে পারেন। ঠিক আছে, আমি এটার জন্য যেই পলিসিটা অ্যাপ্লাই করতাম, কথাটা পুরা লাইনটা লেখার আগে একবার মাথায় ডিসাইড করে নিতাম যে আমি কোথায় লিখবো। কারণ ট্রান্সলেশন এমন একটা জায়গা যেখানে প্রচুর কাটাকাটি হবে। কাটাকাটি যেন না হয় এই জন্য আমি পুরা লাইনটা কি লিখবো এটা দরকার হলে আগে আমার কোশ্চেনের উপর লিখে নিতাম যে এই এই লাইনটা আমি লিখবো, তখনই আমার মাথায় আসতো যাচ্ছে এটা এভাবে না লিখে এভাবে লেখা যায়। যাই হোক, টু সাস্টেইন ব্যাংকস নিড টু হ্যাভ এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ। হ্যাঁ, তার মানে আমি এটা কি বলতে পারি যে এটা সাস্টেইন করার জন্য ব্যাংকের একটা এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচের প্রয়োজন। তো এখানে আমি যদি তাকাই যে এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ হিসেবে আছে কি, টু সাস্টেইন দিয়ে শুরু করেছে। তার মানে আমি এখানে শুরু করতে পারি এভাবে যে কিরকম টিকে থাকার জন্য, এই এই কথাটা বলা উচিত না, আগে টিকে থাকার জন্য কথাটা কোনোভাবে বলা উচিত না। ব্যাংকস নিড টু হ্যাভ এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ। তাহলে এবার আমি শুরু করবো এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ দিয়ে। এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ এটার বাংলা কি হতে পারে বলেন তো? যথাযথ নেতৃত্ব বা উপযুক্ত নেতৃত্ব, অথবা ধরেন বলে রাখতে পারি যে আমি কি বলে আহ হ্যাঁ, উপযুক্ত বা যোগ্য নেতৃত্ব, কার্যকর নেতৃত্ব, এফেক্টিভ কার্যকর। তাহলে আমি বলতে পারি কার্যকর নেতৃত্ব প্রয়োজন। ও সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কার্যকর নেতৃত্বের প্রয়োজন ব্যাংক সমূহকে টিকিয়ে রাখার জন্য। ঠিক আছে, দেখেন জিনিসটা, টু সাস্টেইন প্রথমে ছিল কিন্তু আমার লাইনের মানে ওয়ার্ডটা ভালো, ওয়ার্ডিং ভালো আসার জন্য আমরা শুরুতে কার্যকর নেতৃত্বকে আগে নিয়ে আসলাম। কেন? ওই যে ওই আপনার সেই প্যাসিভ ভয়েস বানিয়ে দিলাম যে কার্যকর নেতৃত্বের প্রয়োজন ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। ঠিক আছে, আর একটা লাইন আছে, ডিসপাইট সেভারাল সিমিলারিটিস দ্য লিডারশিপ অ্যাপ্রোচ ইন ব্যাংকিং ইজ ক্লিয়ারলি ডিফারেন্ট ফ্রম আদার বিজনেস। তাহলে এবার কি বলছে যে বেশ কিছু সিমিলারিটি থাকা সত্ত্বেও দ্য লিডারশিপ অ্যাপ্রোচ ইন ব্যাংকিং ইজ ক্লিয়ারলি ডিফারেন্ট ফ্রম আদার বিজনেসেস। তাহলে আমি এটা কি বলতে পারি যে ডেসপাইট সেভারাল সিমিলারিটিস, যদিও অন্যান্য এই যে আদার বিজনেসের সাথে আমি মিলা বলবো, যদিও অন্যান্য ব্যবসার সাথে ব্যাংকিং এর বেশ কিছু সিমিলারিটি বলতে কি বলবো যে মিল রয়েছে। কিসে মিল রয়েছে? সাদৃশ্যতা। ব্যাংকিং নেতৃত্বে বেশ কিছু সাদৃশ্য। মিল রয়েছে। এদের দুজনের এরা দুজন ক্লিয়ার ডিফারেন্ট, ব্যাংকিং ইজ ক্লিয়ারলি ডিফারেন্ট। তার মানে কি স্পষ্টতই ব্যাংকিং ব্যাংকিং এর নেতৃত্ব আলাদা। তাহলে এবার আমি এটা কিভাবে লিখতে পারি? যদিও ব্যাংকিং ও অন্য ব্যবসার মধ্যে বেশ কিছু মিল রয়েছে, যদিও দিয়ে শুরু করছি তার মানে তবুও দিব, তবুও তবুও এদের নেতৃত্বের পার্থক্য স্পষ্ট রয়েছে। আপনি চাইলে রয়েছে দ্বিতীয়বার দিতেও পারেন, না দিতে পারেন, স্পষ্ট এদের পার্থক্য স্পষ্ট এটা বললেও হবে, রয়েছে দিলেও হবে। ঠিক আছে, এই হলো যদি আমি ওভারঅল যদি বলি যে আমাদের হলো গিয়া ইয়া কি বলে আপনার হলো গিয়া ওভারঅল যে একটা ট্রান্সলেশনের কথা যদি বলি এভাবে। তাহলে আমি কনসেপ্টগুলো আরেকবার যদি রিভিউ করি যে আমি কি কি করলাম। এক নাম্বার যদি আমি পয়েন্টটা বলি, এক নাম্বার পয়েন্ট ছিল আমি এটাকে ব্রেকডাউন করলাম। ঠিক আছে, আমি প্রত্যেকটা লাইনকে ব্রেকডাউন করে আনলাম। দুই নাম্বার হলো সেন্টেন্স স্ট্রাকচার না, আমার লেখনি বাংলা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী
হ্যাঁ, ইংরেজি অনেক সেন্টেন্স স্ট্রাকচার ধরেন যে একরকম হবে, বাংলা সেন্টেন্স স্ট্রাকচার একরকম হবে। বাংলা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমি হলো গিয়া সেন্টেন্স বানানো শুরু করলাম। আরেকটা কাজ আমি কি করলাম, আরেকটা কাজ করলাম, যেগুলোর বাংলা মিনিং নাই সেটাকে সরাসরি মানে কি বলবো, মানে কি বলবো যে আমরা যে বাংলিশে লিখলাম। খেয়াল করেছেন তো যে যেমন ধরেন যে কি বললাম যে কমার্শিয়াল ব্যাংকিং, এটাকে আপনি চাইলে এভাবেও কমার্শিয়াল ব্যাংকিং এটাও লিখতে পারতেন, আপনি এটাকে বাণিজ্যিক ব্যাংকিং এটাকেও লিখতে পারতেন। তারপর আমি আবার কি করলাম, তারপর আমি 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 যেটা ইনশিওর করলাম সেটা হলো কি, এই যে এই পয়েন্ট একটা জিনিস ছিল, সেটা হলো কি, এই যে দেখেন যে কোন জায়গায় আমার একটা লাইনের একটা ওয়ার্ড লিখতে হবে, এটা আমি যদি বুঝতে না পারি বা শিওর না হই, সেক্ষেত্রে আগে মনে মনে লাইনটা একবার একটু বলে নিব, মনে লাইন পুরা লাইন পুরা লাইন ডিসাইড করে, অথবা আপনি কি করতে পারেন প্রশ্নে লিখতে পারেন। আমি প্রশ্নে আমি লিখতাম, বাট এটা একটু রিস্কি আছে। তারপর হলো গিয়া উত্তরপত্রে লিখবেন, তারপর উত্তরপত্রে মাথা রাখবেন যে টিচার কিন্তু পড়ার সময় কোনোভাবেই আপনার খাতা একবার পড়বে, কোশ্চেন একবার পড়বে, এভাবে করবে না, এভাবে টিচাররা করে না। তাই আপনার লেখাটা কাটাকাটি মুক্ত হলে, আপনার লেখাটা ধরেন যে এরকম এইসব জিনিসপাতি মুক্ত হলে আপনার লেখাটাই সুন্দর হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এই কয়টাই মানে ওভারঅল আমি যদি বলি আমাদের যে কয়টা টিপস ছিল এই কয়টা ওভারঅল। আরেকটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হবে আম, আচ্ছা হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার হলো গিয়া ভাবার্থ দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনার হলো গিয়া বাক্যার্থ বা শব্দার্থ, মানে কি বলবো, বাক্যার্থ ব্যবহার করতে হবে। কেমন, যেমন এই যে এই 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 প্যাসেজটার একটা বড় পার্ট আপনাকে বাক্যার্থ করতে হয়েছে। যেমন আপনি আমাকে এই লাইনটার আপনি আমাকে ভাবার্থ কি লিখতে পারেন বলেন তো, এই লাইনটার এই যে এই প্রথম লাইনটা এটা কোনো ভাবার্থ বানানো সম্ভব? বলেন তো। আপনি বলবেন যে ব্যাংকিং অ্যাপ্রোচকে আলাদাভাবে দেখা দরকার, এটা লিখলে তো আপনার লাইন মিললো না। আপনার এইটা আসলে এক্সাক্ট বাক্যার্থই দিতে হবে, এটা ছাড়া আপনার কাছে আর কোনো অপশন নাই। হ্যাঁ, ভাবার্থ আপনি দিতে পারতেন যদি এটা কোনো একটা কমপ্লেক্স আইডিয়া বুঝাতো, যেখানে আপনি দু একটা ওয়ার্ড কঠিন দিয়ে রেখেছে যেটা কোনো ইম্পর্টেন্স নাই, কিন্তু এই প্রথম লাইনটাতে সবগুলো ওয়ার্ডের ইম্পর্টেন্স আছে। তাইলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এনশিওর করতে হচ্ছে যে এই প্রথম লাইনগুলো মানে প্রপারলি মানে হচ্ছে, মানে কি বলে, বাক্যার্থে আপনি ব্যবহার করছেন। এই ছিল মোটামুটি আমাদের কনসেপ্ট। এরপরে আপনাদের জন্য এখানে উত্তরটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমি একটু চেক করি যে উত্তর যদি উত্তরের সাথে আমি কি করে মিলাবো। ব্যাংকিং একটি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সংবেদনশীল শিল্প যেখানে নেতৃত্বের পদ্ধতিকে ভিন্নভাবে দেখা উচিত। আমি কি লিখেছি, দেখতে হবে, দেখা প্রয়োজন, উচিত একই, কোনো সমস্যা নেই। ব্যাংকিং শিল্প গাইড করার জন্য, এই যে গাইডের চেয়ে আমার মনে হচ্ছে পথ প্রদর্শন বা দিক নির্দেশনা দেওয়ার জন্য ওটা বেটার, তার মানে আমি গাইড ব্যবহার করব না। করার জন্য ব্যাংক বোর্ড এবং শীর্ষ নির্বাহীদের, হ্যাঁ এই যে আমি উচ্চপদস্থ কর্মকর্তা বলেছি, শীর্ষ নির্বাহী আরো বেটার, নির্বাহী এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন আপনি। অবশ্যই কঠোর প্রবিধান মেনে চলতে হবে সমস্ত ব্যবসার মধ্যে, পরিবর্তনশীল অপ্রত্যাশিত ব্যবসা চক্রে বাণিজ্যিক ব্যাংকিং অত্যন্ত সংবেদনশীল, এই যে এরা বাণিজ্যিক ব্যাংকিং ইউজ করেছে, অত্যন্ত সংবেদনশীল এবং অশান্ত হয়ে উঠেছে। ওকে, টিকিয়ে রাখার জন্য ব্যাংকগুলোর একটি কার্যকর নেতৃত্ব উম, পদ্ধতি থাকা দরকার। বেশ কিছু মিল থাকা সত্ত্বেও ব্যাংকিং এর পদ্ধতির অন্যান্য ব্যবসা থেকে স্পষ্টতই আলাদা। তার মানে বোঝা যাচ্ছে যে মানে এরা এরা যে কাজটা করেছে এক্স্যাক্টলি সব পুরাটাকেই আপনার হলো বাক্যার্থ করেছে। আপনি বাক্যার্থ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু লাইন, যেমন এই যে প্রথম লাইন, এই লাইনটাকে আপনি কোনোভাবে ভাবার্থ করতেই পারতেন না, ঠিক আছে? সো বললামই তো, আপনি প্যাসেজ পড়ে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে টিচারের ফোকাস কি, টিচার কি ভাবার্থ চাচ্ছে নাকি আসলে আপনার কাছে বাক্যার্থ চাচ্ছে, এটা বুঝে আপনি সেই অনুযায়ী অ্যান্সার করবেন, ঠিক আছে? আর এরপর আপনাদের জন্য এই যে একটা প্র্যাকটিস আছে,
এটা মূলত যে এই একটা প্যাসেজই আমি টাইম রেখেছিলাম, যে যদি টাইম পেতাম তাহলে এটা করে দিতাম, কিন্তু যেহেতু আমার হাতে এই মুহূর্তে টাইম নেই, আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পর এখানে এই যে অ্যান্সারটা দেওয়া আছে, এখানে একটা প্র্যাকটিস থাকলো আপনাদের জন্য, আর এখানে একটা প্র্যাকটিস থাকলো, দুটো প্র্যাকটিস থাকলো, ঠিক আছে? টোটাল 3টা প্র্যাকটিস থাকলো। আমি পিডিএফটা একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা কি বলে এই ক্লাসটা করলেন সবাই এটা প্র্যাকটিস করবেন। আর আমাদের ঠিক আর 5 থেকে 6 মিনিট পরে এই লিঙ্কেই আবার হলো গিয়ে ম্যাথ ক্লাসটা শুরু হবে। তো এখন আমি আমি বেরোচ্ছি, আমি ম্যাথ ক্লাসটা নিব না। তো আপনারা যারা যারা ম্যাথ ক্লাসটা করবেন অবশ্যই এই টাইমে, আমি আবার টাইমটা এক্সাক্ট টাইমটা বলে দেই। এখন বাজে হলো কয়টা বাজে, 22 বাজে। তাহলে আপনারা এক্স্যাক্টলি 9টা 30-এ, আপনার হলো গিয়া সবাই জয়েন করে ফেলবেন। কারণ 9টা 30-এ জয়েন করলে 1 ঘন্টা নিতে গেলে এমনি 10:30 বেজে যাবে, বেশি লেট করে ক্লাস শেষ করা উচিত হবে না। তো আশা করি সবার এই ক্লাসটা ভালো লেগেছে। আর এই দুটা করে আপনারা সবাই গ্রুপে আপলোড দিবেন, ঠিক আছে? আমরা সবাই ডিসকাস করব। ভুল তো হবেই, ভুল না হলেই বরঞ্চ আপনি ভাববেন যে আপনার কোনো সমস্যা আছে। ভুল হলে ঠিক আছে, ঠিক আছে, তখন আমরা ডিসকাস করলে আপনি হয়তো আরেকটা আইডিয়া পেলেন যে হ্যাঁ, এটা এভাবে না করে এভাবে করা যেত, এরকম একটা আইডিয়া পেলেন, এই আর কি, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে পুরো ক্লাস। আশা